দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক সুবিধা দেয়া হচ্ছে, দুর্নীতি সহ্য করা হবে না। নতুন সরকার গঠনের পর আজ প্রথম সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সব রকম সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই এখন সরকারের লক্ষ্য। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রী হিসেবে অফিস করেন তিনি। স্মরণ করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। ছোট ভাইয়ের মতোই ছিল, ছাত্র রাজনীতিও করত। বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক সুবিধা দেওয়া হয়েছে, কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, মানসিকতার পরিবর্তন করতে হবে, দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয়ের চলমান কাজে তদারকির পাশাপাশি উন্নয়নের গতি ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সুশাসনের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের যে লক্ষ্য আমরা স্থির প্রচেষ্টা আমরা করতে পারবো, তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। আর প্রশাসনে যেমন প্রমোশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে না, কর্মদক্ষতাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, অর্থনৈতিক অবস্থাও আগের তুলনায় অনেক ভালো। উন্নয়নের অগ্রযাত্রা দেখে পাকিস্তানও এখন বাংলাদেশকে অনুকরণ করতে চায়। এখন সেই পাকিস্তানও বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। আজকে কিন্তু আর সেই তলাবিহীন ঝুড়ি বলার তার সাহসও তাদের নেই, বলতেও তারা পারবে না, বরং তাদের থেকে অনেক ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আছি। এই এগিয়ে যাওয়াটা, এই যাত্রাটা, এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। দেশে কোনো হতদরিদ্র থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 10 ভাগে উন্নীত করতেই কাজ চলছে। আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কোনো বিষয় নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের টানাপোড়েন নেই। তিনি জানান, স্মরণকালের বড় সমাবেশ হবে শনিবার। জনসভায় ডেল্টা প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা, মুজিব বর্ষ ঘোষণা সহ বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাদের বলেন, ঐক্যফ্রন্টে এখন ভাঙনের সুর, আর বিএনপির অবস্থা লেজে গোবরে। নির্বাচনে হেরে যাওয়ার কষ্ট থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বেপরোয়া হতে পারেন বলেও মন্তব্য করেন কাদের। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। বিএনপির আসলে এখন যে অবস্থা, লেজে গোবরে অবস্থা, তাদের ঐক্যফ্রন্টেও ভাঙনের সুর বাজছে। সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ জমা দিচ্ছেন আগ্রহীরা। আজ তৃতীয় দিনে সকাল থেকে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে বেশ ভিড় দেখা গেছে। ফর্ম তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। দলের নারী নেতাকর্মীদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকাদেরও ভিড় রয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। এবার ফর্মের দাম রাখা হয়েছে 30,000 টাকা। নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে 43টি। ফর্ম বিক্রির 2 দিনে 1057টি ফর্ম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর কতজনই বা জমা দিয়েছেন, তারা কি বলছেন?
সকাল 10টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয় এবং একই সঙ্গে জমা দেওয়াও কিন্তু শুরু হয় এবং আজকে টানা তৃতীয় দিন এবং আওয়ামী লীগের যে প্রেস রিলিজ বা আমাদের কাছে যে ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল যে আগামী 18 তারিখ পর্যন্ত 18 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এটি মনোনয়ন কেনা যাবে এবং একই সঙ্গে জমা দেওয়াও যাবে। তবে পরবর্তীতে সেটি চেঞ্জ করা হয়েছে এবং বলা হচ্ছে যে জমা দেওয়ার আসলে সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি যেদিনই যাবেন সেদিনই তিনি এই কার্যক্রম বন্ধ করবেন। তবে তৃতীয় দিনে সকাল থেকে আমরা যথেষ্ট ভিড় লক্ষ্য করছি। চারপাশে এখন পর্যন্ত সংরক্ষিত নারী আসনের জন্য কিন্তু অনেক প্রায় শতাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা তারা এসে এই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এসে ভিড় জমিয়েছেন। সকালে যতটা ভিড় ছিল তুলনামূলকভাবে দুপুরে একটু কম দেখতে পাচ্ছি। তবে এখন কিন্তু যেহেতু তৃতীয় দিন গড়িয়েছে সুতরাং জমার পরিমাণ কিছু বাড়ছে অর্থাৎ সকাল থেকে প্রায় শতাধিক মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক। আমরা কিছুক্ষণ আগেই অফিসে কথা বলেছিলাম, আওয়ামী লীগ সভাপতির যে অফিস সহকারীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে প্রায় 3 শতাধিক এখন পর্যন্ত জমা পড়েছে এবং এই ধারা অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মনোনয়নপত্র কেনা এবং একই সঙ্গে জমা নেওয়ার কার্যক্রম চলবে। ধানমন্ডি থেকে বলছিলেন ইজাজুর রহমান। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেন। সকালে শুনানিতে আদালত বলেন আবেদনকারীর আবেদনটি যথাযথ পদ্ধতিতে হয়নি। রিটকারীর আইনজীবী জানান রোববার আবারও রিট করবেন তারা। এর আগে বুধবার নতুন সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। রিটকারীর আইনজীবী দাবি করেন দশম সংসদ বিলুপ্ত না করে একাদশ সংসদের সদস্যদের শপথ নেওয়া অবৈধ। আর আদালতে শুনানি শেষে সংসদ সদস্য ফজলে নূর তাপস জানান এ বিষয়ে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তিরাই রিট করতে পারেন, কিন্তু রিটকারী সংক্ষুব্ধ কোনো পক্ষ নয়। সশ্রদ্ধ চিত্তে বা দৃঢ়ভাবে ঘোষণা প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 12টি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়েছে গ্রেপ্তার উমর ফারুক, সাব্বির আলামিন, আমিনুল ও মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুলের নামে একাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট পরিচালনা করে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল। এসব পেজ এবং অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে অর্থ আদায় করা হতো বলে দাবি করেন তারা। এছাড়াও দেশ বিদেশে ভুয়া তথ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিল। নিরাপদ সড়ক নিয়ে ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট এসব পেজ এবং অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ। গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে 5 জন ব্যক্তিকে এখানে আটক করা হয়েছে যারা বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং তারা স্বীকার করেছে এবং তাদের কাছে যে সকল ইলেকট্রনিক গ্যাজেটগুলি যেগুলি আমরা রিকভার করেছি সেগুলি সব রকমের তথ্য প্রমাণই আমাদের কাছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় নেই কোনো আইন বা বিধি। ফলে প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছেমতো সেবামূল্য নির্ধারণ করে তার রোগীদের কাছে আদায় করে থাকে। এতে হয়রানি ও ভোগান্তির শিকার হন রোগীরা। স্বাস্থ্যমন্ত্রী জানালেন শিগগিরই সব ধরনের সেবা মূল্য ঠিক করে দেবে সরকার। দেশের রোগীদের একটি বড় অংশ সেবা নেয় বেসরকারি হাসপাতালে, অথচ আইন ছাড়াই চলছে দেশের 25,000 বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যারা পয়সা আলা তারা এসব বড় বড় মেডিকেলে চিকিৎসা করতে পারে, আমাদের মতো অসহায় আমরা তো পারি না। রক্তের গ্রুপ নির্ণয়ের খরচ 10 থেকে 20 টাকার মধ্যে হলেও হাসপাতাল ভেদে আদায় করা হয় 200 থেকে 700 টাকা পর্যন্ত। বেড ভাড়া, আইসিইউ ভাড়া, রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার ফি নির্ধারণেও নেই কোনো নিয়ম। একই মানের হাসপাতালে একই ধরনের সেবার মূল্য আলাদা। হেলথের আমরা অনুমোদন নিয়ে সেবা দিচ্ছি, সরকারি নিয়ম কানুন উল্লেখ নেই যে এত এই রেটে সেবা দিতে হবে, উল্লেখ নাই। ইউনাইটেড অ্যাপোলো এদের চার্জ স্কোয়ার, এদের চার্জ ভেরি ভেরি হাই, দ্যাট শুড নট বি। কিছু হাসপাতাল আছে তাদেরকে সাথে নিয়ে, তাদের মেইন লোকদেরকে সাথে নিয়ে তাদেরও একটু ডিসকাস করা উচিত যে হোয়াট শুড বি দি প্রাইস।
হাসপাতাল পরিচালনায় ১৯৮২ সালে একটি আইন করা হয়, যেখানে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০০ টাকায় নির্ধারণ করা আছে ১০৫ ধরনের সেবা মূল্য। বর্তমানে এই আইনের প্রয়োগও নেই, আর আধুনিকায়নেও সক্রিয় নয় স্বাস্থ্য অধিদপ্তর। 1982 আইন তো জনগণের পরিপন্থী ছিল না, তাহলে ওই আইনটাই চলছে। শুধু রেটের ব্যাপারটা আমরা 82-তে যে জিনিসটার দাম ছিল যা, সেটা কিন্তু 2019-এ কিন্তু মাল্টিপল টাইমস তার ইনক্রিজ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, রোগীর হয়রানি বন্ধ ও টেকসই স্বাস্থ্যখাত গড়তে সেবা মূল্য নির্ধারণে কাজ করছে সরকার। টেস্টের সার্ভিস চার্জ, বেডের সার্ভিস চার্জ, ডাক্তার ভিজিট করলে সার্ভিস চার্জ, এই সবগুলোই আমরা দেখব, এবং যাতে জনগণ যাতে ভালো সার্ভিস পায়। স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালের মান ও সেবার উপর ভিত্তি করে ঠিক করে দেয়া হবে সেবা মূল্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানাবো আরো কিছু খবর। বছরের শুরুতেই হঠাৎ চালের বাজার চড়া। বাম্পার ফলনের পরও দাম বেশি হওয়ার কারণ হিসেবে সিন্ডিকেটের কারসাজিকেই দুষছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তারা বলছে, সরকারের কার্যকর তদারকির অভাব এবং জড়িতদের শাস্তি না হয় বারবার বাজারে কারসাজি করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। জানুয়ারির শুরুতে হঠাৎ পাইকারি ও খুচরা বাজারে চড়তে থাকে চালের দাম। চাল ভেদে বস্তার প্রতি দাম বাড়ে ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত। পরস্পরকে দুষতে থাকেন পাইকার ও মিল মালিকরা। দায়িত্ব নেওয়ার পরপরই খাদ্যমন্ত্রী চাল ব্যবসায়ীদের নিয়ে বৈঠকও করেন, তবে পরিস্থিতির খুব উন্নতি হয়নি। চালের হঠাৎ এই মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেট বাণিজ্যকে দায়ী করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এক ধরনের ব্যবসায়ী যারা হয়তো মিলারু, যে তারা আমদানির পক্ষে, তারা চাচ্ছে যে বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আপনার সরকারকে বাধ্য করা যাতে আমদানি শুল্কটা আবার কমানো হয়। এর আগে বাজার কারসাজির ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এই প্রবণতা কমছে না, বলছেন কৃষি অর্থনীতিবিদরা। সরকার যখনই প্রবলেম হয়েছে তখনই সিন্ডিকেটের কথা বলেছেন, কিন্তু সিন্ডিকেটের গায়ে কখনো হাত দিতে পেরেছেন? কমার্স মিনিস্ট্রি অনেক সময় বলে যে তাদের তো এই 9টা এসেনশিয়াল কমোডিটির সাপ্লাই ঠিক রাখার কথা না, তারা কিছু হলেই বলেন যে এটা সিন্ডিকেট করছে। তো সিন্ডিকেটটা আরও ভাঙেন না কেন? বাজার তদারকির জন্য প্রতিটি জেলায় একটি করে এবং ঢাকায় 4টি তদারকি দল গঠন করা হয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী। প্রত্যেকটা জেলায় এবং ঢাকা শহরের জন্য আরও 4টা এক্সট্রা টিম তৈরি করেছে, তদারকি টিম। আমি আশা করি যে চাউলের দাম এখন নিম্নমুখী এবং স্বাভাবিক রয়েছে। চলতি মৌসুমে আমনের ব্যাপক ফলন হওয়ায় দ্রুতই দাম কমে আসবে বলেও আশা করছেন খাদ্যমন্ত্রী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে মেলান্দহে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক আমানুল্লাহ কবির। সকাল 10টায় মেলান্দহের রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আমানুল্লাহ কবিরের ভাই নঈম জাহাঙ্গীর, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবির। শেষ হচ্ছে সংবাদ দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। অনেক সুবিধা দেয়া হয়েছে, আর কোনো দুর্নীতি সহ্য করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট উত্থাপিত হয়নি মর্মে হাইকোর্টের খারিজ। সাইবার আইনে ঢাকায় গ্রেপ্তার 5, প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণার অভিযোগ। বেসরকারি হাসপাতালে সেবা মূল্য ইচ্ছেমতো নির্ধারণ, নীতিমালা না থাকায় জনভোগান্তি। বাম্পার ফলনের পরও অস্থির চালের বাজার, সিন্ডিকেট ও তদারকির অভাবকে দুষছে ক্যাব। এই ছিল আজকের সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরবর্তী আয়োজন।